নমস্কার, কেমন যাবে শেয়ার বাজারে নতুন একটা এপিসোড। সকলে নিশ্চয়ই ভালো আছেন। যেটা একটা বড় সমস্যা, সেই সমস্যাটা একটু ঘনীভূত হয়েছে। সেটা কি হয়েছে সেটা সম্পর্কে প্রথমে বলবো, তারপরে আমি এসআইপি নিয়ে একটুখানি আলোচনা করব। অনেক প্রশ্ন এসছে এসআইপি নিয়ে, তো সেটা নিয়ে একটু আলোচনা করব। তারপরে আমরা আমাদের রেগুলার সেক্টরগুলো, রেগুলার যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো নিয়ে বলবো। মূল সমস্যাটা হচ্ছে চায়নাকে নিয়ে, এবং ইউএস চায়নার যে এই যে ট্যারিফ ওয়ার চলছে, তার একটা বড় ভয়ানক পরিস্থিতিতে পড়েছে হচ্ছে ইভি সেক্টর, অটোমোবাইল সেক্টর, ডিফেন্স সেক্টর, মেডিকেল ইকুইপমেন্ট সেক্টর, এই ধরনের অসংখ্য সেক্টর। তাহলে এখন বিষয়টা কীরকম জায়গায় দাঁড়িয়েছিল, আপনাদের আমি একটা যে ভিডিও করেছিলাম, বোধহয় ওই জুন মাসের গোড়ার দিকে ভিডিওটা করেছিলাম, যে রেয়ার আর্থ এলিমেন্টের একচ্ছত্র অধিপতি প্রায় 90% ব্যবসা যে দেশটি করে, বিশ্বের যত রেয়ার আর্থ এলিমেন্ট আছে তার 70% তাদের সেখানে অবস্থান করছে। তো সেই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে এখানে একটা বড় ধরনের একটা, বলতে পারেন, অর্থনীতির একটা লড়াই, একটা বিশ্বযুদ্ধের মতো একটা লড়াইয়ের যুদ্ধ কিন্তু ইতিমধ্যে লেগে গেছে। আর চায়নার সাথে আমেরিকা মূল, এবং ব্যাপারটা হয়ে গেছে কি, চায়না যেহেতু এক্সপোর্ট বন্ধ করছে, অটোমেটিক্যালি তারা এপ্রিল মাসে, আমি বলেছিলাম আপনাদেরকে যে এপ্রিল মাসের গোড়ার দিক থেকে তারপর থেকে আর কিন্তু কোনো রকমভাবে কোনো এক্সপোর্ট ওরা কিন্তু রেয়ার আর্থ এলিমেন্ট বা ম্যাগনেটকে করেনি। তার ফলে বিশ্বজুড়ে একটা অভাব বা একটা, মানে বলতে পারেন একটা সন্ত্রস্ত অবস্থা তৈরি হয়েছে, যে কি হবে অটোমোবাইল সেক্টরে, কি হবে ইলেকট্রিক ভেহিকেলগুলোতে, কি হবে ডিফেন্স সেক্টরে, সমস্ত জায়গায়। তো এটা মূল সমস্যা নিয়ে, এটা নিয়ে কিন্তু সারা বিশ্ব চিন্তিত। আমি এটা নিয়েই আলোচনাটা করেছিলাম। সমস্যাটা এমন ঘনীভূত হয়েছে এখন, মানে সমস্ত জায়গাকার যত ইন্টারন্যাশনাল ম্যাগাজিনসগুলো আছে, তারা প্রত্যেকেই এই রেয়ার আর্থকে নিয়েই কিন্তু বেশি চিন্তিত হয়ে পড়েছে। আমি ফরচুনের একটা ইউএসএর এডিশনের একটা জায়গায় পড়ছিলাম যে 15 বছর আগে তারা আমেরিকাকে 15 বছর আগে সবাই এটাকে, মানে আমেরিকাকে এটা একটা, বলতে পারেন, চেতাবনী দিয়েছিল, যে সাবধানতা অবলম্বন করতে বলেছিল, যে চায়নার উপরে এত ডিপেন্ডেন্সি এবং চায়নার মধ্যে এই মনোপলিস্টিক অবস্থা, এটা চায়নার থেকে কিন্তু বন্ধ করতে হবে, আদারওয়াইজ চায়না কিন্তু ভবিষ্যতে একটা বড় ধরনের আমাদের অর্থনৈতিক শত্রু তৈরি হবে। এবং এই ঘটনাটা কিন্তু অটোমেটিক্যালি অবশ্যম্ভাবীভাবে হয়েও গেল। তো এটা করাটা মুশকিল কোথায়? করাটা মুশকিল হচ্ছে, প্রথম কথায় রেয়ার আর্থ এলিমেন্ট যে খুব রেয়ার, আমি আগেও বলেছি, এটা খুব রেয়ার নয়। 17টা এলিমেন্ট আছে এটা, এবং বিভিন্ন দেশে এটা ছড়িয়ে ছিটিয়ে আছে। ইউএসএতেও আছে, আমাদের দেশে আমরা অনেকটা বেশি পরিমাণে আছে, এবং চায়নাতে এটা ম্যাক্সিমামটা আছে, ভিয়েতনামে আছে। আমি আপনাদের সব বলেছিলাম ওগুলো আর আমি দ্বিতীয়বার আসছি না। মুশকিলটা হচ্ছে এগুলো এক্সট্রাকশন করাটাই হচ্ছে মূল সমস্যা। এবং এক্সট্রাকশন করতে কোন দেশের কোন কম্পাউন্ডের সঙ্গে এটা লেগে রয়েছে বা কোন মিশ্র পদার্থ তৈরি হয়ে রয়েছে, সেখান থেকে সেটাকে এক্সট্রাক্ট করতে গেলে, এবং সেখানে বড় একটা সমস্যা হচ্ছে এনভায়রনমেন্টাল একটা হ্যাজার্ডস আসে। সেই এনভায়রনমেন্টাল হ্যাজার্ডসটা যদি ওভারকাম করা যায়, তবেই কিন্তু এই এক্সট্রাকশন প্রসেসটা চালানো যেতে পারে। এবার এই জিনিসটাকে রিস্ক নিয়ে চায়না কিন্তু এদের ডেভেলপমেন্টটা করে ফেলেছে কি, এই ধরনের এনভায়রনমেন্টাল হ্যাজার্ডসগুলোকে তারা মাথায় রেখেও এই ধরনের একটা রেয়ার আর্থের একটা বিশাল বড় বাজার সারা বিশ্ব জুড়ে এরা কিন্তু তৈরি করেছে। তো এখন এই জায়গাটাতে সবাই পিছিয়ে পড়েছে, এবং শুধুমাত্র চায়নার উপর নির্ভরশীল হয়ে ভারতবর্ষের পুরো অটোমোবাইল সেক্টরটা প্রায় চলছে। আমি ভারতবর্ষের কথাতেই বলছি, প্রত্যেকটা দেশেই একই অবস্থা। চায়না বলছে আমরা এক্সপোর্টটা বন্ধ করে দিয়েছি। তা এখন উপায়টা কি আছে? উপায় হচ্ছে এখানে একটা কোনো একটা, ওই আমরা যেটা বলি আর কি, একটা একটা সরু সুতো দিয়ে একটা যদি লিঙ্ক আপ করে কোনোভাবে যদি বার করে নিয়ে আসা যায়, অর্থাৎ খুব একটা, বলবো, একটা ট্রানজিশনাল ফেজ চলছে, যেখানে যদি কোনোভাবে চায়নার সাথে একটা এগ্রিমেন্টে চলে আসা যায়, তাহলে আপাতত 2035 সাল অবধি একটা মোটামুটি জায়গায় স্থিতাবস্থায় ভারত চলে আসতে পারে। সুবিধে হচ্ছে, ভারত যেহেতু একেবারে চায়নার নেবারিং কান্ট্রি, আমাদের ওখান থেকে নিয়ে আসার খরচাটা, অর্থাৎ ইম্পোর্ট করবার খরচাটা অনেক কম, বাইরের দেশগুলোতে অনেক বেশি। যাই হোক, ভারতের সাথে একটা
সমঝোতা চুক্তির সম্ভাবনা তৈরি আছে। সেই তৈরিটা আমি আপনাদের আগেও বলেছিলাম, আবারও একটু ছোট করে বলে দিই যে আমাদের এখান থেকে সমস্ত গাড়ি ফাড়ি এগুলো যেগুলো তৈরি হবে সেগুলো চায়নাতে নিয়ে যাওয়া হবে, ওখানে ওটাকে সেট করা হবে, করে নিয়ে আবার পুরো একদম মানে কমপ্লিট গাড়িটাকে আবার মানে পুরোটা নিয়ে এসে আমরা এখানে ব্যবহার করতে পারবো। মানে এরকম ধরনের একটা পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু সেটাও খুব একটা যে বাস্তবতা আসবে তাও নয়। আজকে আমি খবর কাগজে দেখতে পেলাম বা আজকে আমি কিছু জায়গায় পড়লামও যে চায়নার সাথে আমাদের একটা আভ্যন্তরীণ চুক্তি, চায়না আমাদের বেশ কিছু কোম্পানিকে ইমিডিয়েট বেসিসে আমাদেরকে এই ইম্পোর্ট লাইসেন্সটা আবার রিনিউ করছে। তার মানে এটা দিয়ে আমরা আবার সেটাকে সমস্যাটাকে আপাতত মিটিয়ে নিতে পারবো। এটা শুধুমাত্র ইন্ডিয়ার সাথে করছে, তার কারণটা হচ্ছে চায়না এখন বা চাইনিজ যারা এক্সপার্টস আছেন তাদের কাছে এখন একটা বড় সমস্যা তৈরি হয়েছে যে যদি এরকম ধরনের চাপ যদি দিতে থাকো তাহলে আজকে নয় কালকে তোমার তো কম্পিটিটর পৃথিবী জুড়ে তো তৈরি হয়ে যাবে। কারণ আর কতদিন এর ধরনের মনোপলির একটা জায়গা চায়নায় থাকবে, ততদিন থাকবে যতদিন অবধি তাদের সঙ্গে কেউ পেরে উঠবে না। সব থেকে কাছাকাছির মধ্যে লড়াইয়ের জায়গায় যদি কোনো দেশ থেকে থাকে তার সেটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া কেন এটার বিষয় আছে, ইন্ডিয়াতে কিন্তু প্রচুর মানে ইন্ডিয়া হচ্ছে 4th লার্জেস্ট মিনারেল মানে ওর রেয়ার আর্থ মিনারেলটা রয়েছে, কিন্তু এক্সট্রাকশন প্রসেসটা তৈরি করতে এখনো পর্যন্ত ইন্ডিয়ার প্রায় 3-4 বছর সময় লেগে যাবে বলে আশা করা হচ্ছে। যদি এটা কোনোভাবে 2030-এর আশেপাশে গিয়ে আমরা কাছাকাছি পৌঁছে যেতে পারি তাহলে পরে আমরাও কিন্তু বিদেশে এটার রপ্তানির জায়গায় চলে যাব। এবং ইতিমধ্যেই ইন্ডিয়ার এজেন্সিগুলোকে ইতিমধ্যে সরকার বলেও দিয়েছে যে তোমরা কিভাবে এটা করবে তোমরা ইতিমধ্যে ভাবা শুরু করো, প্রসেস প্ল্যানিং করো এবং আগামী দিনে কিভাবে এটা সুন্দরভাবে হবে সেটা নিয়েও ভাবনা কিন্তু ইন্ডিয়া শুরু করেছে। এই চাপটা যদি চায়না রেখেই যায় তাহলে অটোমেটিক্যালি আরও তাড়াতাড়ি প্রসেস কিন্তু বিভিন্ন দেশে চলতে শুরু করবে এবং তারা প্রত্যেকে যাদের যা কিছু আছে তার থেকেই কিন্তু তারা এর একটা অল্টারনেটিভ সোর্স বার করার চেষ্টা করবে। এটা কিন্তু চায়না এখন বুঝেছে বলেই কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা সরু লাইন একটা তৈরি হয়েছে চায়নার সাথে ইন্ডিয়ার, এবং ইমিডিয়েটলি বোধহয় খুব সম্ভবত সামনের সপ্তাহের দিকে এরকম ধরনের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যেখানে রেয়ার আর্থ ক্রাইসিসটা নিয়ে ইন্ডিয়া এবং চায়না দুজনের মধ্যে কিন্তু একটা চুক্তি হতে যাচ্ছে। এখন আমেরিকা কি করবে আর রাশিয়া কি করবে বা ইত্যাদি অন্যান্য দেশগুলো কি করবে এগুলো নিয়ে তারা ভাবুক। আপাতত একটু স্বস্তির দিকে মনে হচ্ছে ইন্ডিয়ার সাথে চীনের এই সম্পর্কটা একটা তৈরি হচ্ছে। এই সম্পর্ক যদি সব জায়গায় তৈরি হয় তাহলে তো ভালো, আপাতত এখানেই তৈরি হচ্ছে, এইটুকুই বলার আপনাদেরকে। তো আমি রেয়ার আর্থ থেকে এবার চলে আসছি এসআইপি। অনেকেই প্রশ্ন করেন স্যার এসআইপি করবার কি লজিকটা আছে, বিশেষ করে স্টক মার্কেটে এসআইপি। নর্মালি লোকে মিউচুয়াল ফান্ডে এসআইপি করে এবং অনেকে হয়তো বিভিন্নভাবে রিকারিং ডিপোজিট ইত্যাদি করেন। রিকারিং ডিপোজিটটার সঙ্গে এসআইপির কোনো যোগাযোগ নেই, কিন্তু মিউচুয়াল ফান্ডের সাথে তো অবশ্যই আছে এবং স্টক মার্কেটের সাথে অবশ্যই আছে। আমার কাছে বহু মানুষ এসআইপি করেন, প্রতি মাসে তারা একটা নির্দিষ্ট টাকা ইনভেস্ট করে, নানান রকম যার যেটা ক্ষমতা সেরকমভাবে করে। তো এসআইপি করার পেছনে আমি সবাইকে এত জোর দিই কেন? প্রথমত আমি একটুখানি ছোট করে আপনাদেরকে ব্রাউনিয়ান মোশন সম্পর্কে বলি। ব্রাউনিয়ান মোশনটা সম্পর্কে আপনারা যারা ফিজিক্স কেমিস্ট্রি ইত্যাদি পড়াশোনা করেছেন তারা তো অবশ্যই জানেন, তাদের কাছে এটা একদম মানে কিছুই নয় এরকম একটা অবস্থা তৈরি হবে। যাই হোক, যারা জানেন না তাদের ক্ষেত্রেও বলি, ফাইন্যান্সিয়াল মার্কেটে ব্রাউনিয়ান মোশনের একটা অবশ্যই গুরুত্ব আছে এবং এটা ইতিমধ্যেই প্রমাণিত। রবার্ট ব্রাউন 1827 সালে কিন্তু এই ব্রাউনিয়ান মোশন নিয়ে উনি এই কনসেপ্টটা নিয়ে আসেন এবং উনি দেখেছিলেন যে একটা যদি কোনো ফ্লুইডের মধ্যে কোনো পার্টিকেল থাকে তাহলে সেই পার্টিকেলের মধ্যে তো অসংখ্য তাদের মধ্যে মুভমেন্ট তৈরি হয়। মুভমেন্টগুলো ভীষণ হ্যাপাজার্ড হয়, কিন্তু মুভমেন্টগুলোর মধ্যে লং টার্মে কিন্তু একটা অ্যাসপেক্ট থাকে, যেই অ্যাসপেক্টটা থেকে আমি খুব ছোট করে বিশদে যাচ্ছি না, খুব মানে লং টার্মে কিন্তু তাদের মধ্যে একটা অ্যাসপেক্ট থাকে যে তারা কিন্তু আপ মুভমেন্টকেই সাপোর্ট করে। এটা একেবারে এখন তো আমাদের ইউটিউব ইত্যাদি আছে, আপনারা যারা একটু পড়াশোনা করতে চাইবেন তারা ব্রাউনিয়ান মোশন নিয়ে পড়াশোনা করতেই পারেন। স্টক মার্কেটেরও গল্প কিন্তু সেই অপশন মার্কেট হোক, অপশন মার্কেটে আপনারা প্রত্যেকেই জানেন যে ব্ল্যাক স্কোলস মডেল বেসিক্যালি ব্রাউনিয়ান মোশনের ওপরেই কিন্তু ব্ল্যাক স্কোলস মডেলটা রেডি করা হয়েছে।
তো সেই কারণে এই ব্রাউনিয়ান মোশনকে ছেড়ে কিন্তু ফাইন্যান্সিয়াল মার্কেটের কোনো পদ্ধতি নেই। সেটা আপনি ক্রিপ্টো বলুন, সেটা আপনি অপশনের বিভিন্ন জায়গাগুলো বলুন, পুরো বিষয়টা ডেরিভেটিভ মার্কেটটা কিন্তু ব্রাউনিয়ান মোশনের উপরেই আছে। স্টক মার্কেটটাও কিন্তু ব্রাউনিয়ান মোশনের উপরেই বেস করে চলে। ওভারঅল 5 to 25 ইয়ার্স যদি একটা মোটামুটি টাইম স্প্যান আপনি ধরেন, তাহলে মার্কেট কিন্তু আগামী দিনে বাড়বেই। এটাই কিন্তু ব্রাউনিয়ান মোশনের মূল তত্ত্ব। অর্থাৎ বাজারের ঊর্ধ্বগতি নিয়ে কোথাও কোনো সমস্যা কিন্তু এই মুহূর্তে নেই। তাহলে সমস্যা কোথায় আছে? সমস্যা হচ্ছে নিয়ার টার্মে বাজার আনপ্রেডিক্টেবল ওয়েতে এদিক ওদিক মুভমেন্ট করতে পারে। সেই প্রেডিকশনটা টেকনিক্যালি আমরা প্রেডিক্ট করি, সেটার কিন্তু ইনভেস্টমেন্ট অ্যানালিসিসে কিন্তু সেটার গুরুত্ব নেই। অর্থাৎ খুব একটা নিয়ার টার্মে ধরুন আজকে একটা কোনো স্টককে কিনলেন, কালকে সেটা 5% পড়ে গেল, হতেই পারে, সেটা নিয়ে সমস্যা নয়। কিন্তু নিয়ার টার্মে কিন্তু এই মুভমেন্টটা হবেই, খুব হ্যাপাজার্ড মুভমেন্ট হবে, র্যান্ডাম মুভমেন্ট হবে, মার্কেটে কারেকশন থাকবে, মার্কেটে আপ মুভমেন্ট থাকবে, সবকিছু থাকবে। এই জিনিসগুলো কিন্তু একটু লং টার্ম বেসিসে গেলেই আপনার মধ্যে কিন্তু এই বিষয়গুলোকে সব ডিসকাউন্টেড হবে এবং সেখান থেকে কিন্তু একটা রোজগার, কমপ্লিট রোজগার কিন্তু এটা তৈরি হবে। অনেকেই যারা শেয়ার বাজারকে মোটামুটিভাবে ধরুন 20, 22, 23 বছর, 24 বছর যখন থেকে আপনারা রোজগার শুরু করছেন, তখনই যারা শেয়ার বাজারকে নিজেদের কেরিয়ারের পাথ হিসেবে নিতে চাইছেন, কিন্তু স্টক মার্কেটের রেগুলার ইনভেস্টমেন্ট, আমার রেগুলার ট্রেডিং আমার পক্ষে সম্ভব নয়, আমি সময় পাই না, আমি বিভিন্ন পেশায় নিযুক্ত আছি, তাদের ক্ষেত্রে কিন্তু এসআইপি ইজ দ্য অনলি ওয়ে টু আর্ন আ লং টার্ম প্রফিট। একটা লং টার্ম পোর্টফোলিও আপনি কিন্তু এটা বানাতেই পারেন। আমি ছোট একটা উদাহরণ দিলে বুঝে যাবেন। কেউ যদি 5,000 টাকা করে, 5,000 রুপিস, অনলি 5,000 রুপিস, কেউ যদি 5,000 টাকা করে মাসে আপনারা এসআইপি করেন, আমি একটা নর্মাল রিটার্ন যদি অ্যাপ্রক্সিমেটলি 12% পার ইয়ার যদি আপনাদেরকে বলি, খুবই সামান্য বলছি, 12% অনেক বেশি পাওয়া যায়, আমি নর্মালি 12% করেই বলছি। 12% করে যদি আপনি 5,000 টাকা ইনভেস্ট করেন, তার মানে আপনি টোটাল যদি 20 বছর যদি ইনভেস্টমেন্ট করেন, তাহলে অ্যাপ্রক্সিমেটলি আপনি ওই 12 লাখ টাকার মতো আপনি ইনভেস্টমেন্ট করছেন। এইটা দেখা যাচ্ছে 46 লাখ টাকা বা 46 লাখ গিয়ে দাঁড়াচ্ছে, কম্পাউন্ডেড হচ্ছে। এটা কিন্তু পসিবিলিটি আছে একমাত্র এসআইপিতে। এসআইপি যেটা করে সেটা হচ্ছে যে সব থেকে বড় কথা, আপনার মধ্যে একটা মোটিভেশনাল জায়গা তৈরি করবে যে আমি লং টার্মে খেলি, আমি বাবা ওই টেস্ট ক্রিকেট খেলি, আমি কিন্তু T20 লোক নই। এটা হচ্ছে ফার্স্ট জিনিস। এটা কিন্তু বলতে পারেন যে একদম সাইকোলজির মূল জায়গা, যে আমি কিভাবে স্টক মার্কেটটাকে দেখি। তা এটা একটা প্রসেস, ইনভেস্টমেন্টের প্রসেস, ডেফিনেটলি সেটা। 2 নম্বর যেটা হবে সেটা হচ্ছে যে এখানে কিন্তু টাকার ওঠাপড়া, বাজারের ওঠাপড়া সবকিছু কিন্তু ডিসকাউন্টেড হতে থাকবে। যে আজকে ডলারের তুলনায় এতটা বেড়ে গেল, ডলারের তুলনায় এতটা কমে গেল, এইসব নানান রকম সমস্যা, আজকে যুদ্ধ লেগেছে, কালকে অমুক লেগেছে, তমুক লেগেছে, যত রাজ্যের খবরাখবর, বাজারের ওঠাপড়া, সম্পূর্ণ সবকিছু কিন্তু আপনি একেবারে ডিসকাউন্টিং করছেন। এইটা কিন্তু সব থেকে বড় সুবিধা এসআইপি, যেটা কিন্তু বাল্ক ইনভেস্টমেন্টে কোনোদিন আপনি করতে পারবেন না। আপনি সবচেয়ে টপে গিয়ে বিক্রিও করতে পারবেন না, সবচেয়ে একেবারে নিচে গিয়ে আপনি কিনতে পারবেন না। কাজেই অ্যাভারেজিং দ্য লস বা অ্যাভারেজিং দ্য প্রফিট, এটা কিন্তু কনসেপ্টের মধ্যে পড়েই, কিন্তু সেই কনসেপ্টটাকে আপনার এখানে কমপ্লিটলি আপনি অ্যাভারেজিং দ্য রিস্ক করছেন, অর্থাৎ রিস্কটাকে সবসময় অ্যাভারেজ করতে পারছেন। এটা কিন্তু একটা বড়, বিরাট বড় সুবিধা। তারপরে যেটা সব থেকে বড়, মানে আরেকটা বিষয় যেটা আসছি, এটা নিয়ে কেন আমরা এসআইপি করতে মূল বলি, এটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি এবং ফ্লেক্সিবিলিটি। অর্থাৎ আপনি ধরুন কোনো মাসে 5,000 টাকার জায়গায় আপনি 10,000 টাকা ইনভেস্ট করতে পারছেন, আপনি 10,000 টাকা সঙ্গে সঙ্গে করতে পারলেন। আবার আপনি কোনো মাসে করতেই পারলেন না, হতেই পারে, সেটা না হওয়াটাই স্বাভাবিক, মানে না হওয়াটাই বাঞ্ছনীয়, কিন্তু যদি হলোই ধরুন, তাহলে কি হতে পারে, তাহলে আপনি সে মাসে করলেন না। অর্থাৎ এর মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি আছে। কখনো যদি মনে হয় যে আমি প্র্যাকটিক্যালি আমার মোটামুটি ইনভেস্টমেন্ট যা ক্যাপাসিটি আছে সেটা আমার রিচ হয়ে গেছে, আমি আর করবো না নতুন করে, সেটাও কিন্তু আপনি করতে পারেন। কিন্তু নর্মালি আমরা একটা বলি 5 বছর মিনিমাম এবং 20 বছর মোটামুটি যদি আপনার স্প্যানটা থাকে, তাহলে এখান থেকে একটা খুব দুর্ধর্ষ রোজগার কিন্তু করে নিতে পারবেন। এখন মুশকিল হলো কাকে নিয়ে এসআইপি করবেন, এটা নিয়ে একটা মূল সমস্যা। এই জায়গাটাতেই হয়তো অ্যানালিস্টদের কাজ। তো এমনভাবে এসআইপি পোর্টফোলিওটা তৈরি করতে হবে। আমাকে যারা ক্লাস করেন তারা অনেকটাই জানেন এটা। আমি বিশেষ করে পিটার লিঞ্চের মডেলটাকে খুব ইউজ করতে বলি। তো
এই মডেলের মধ্যে কিভাবে আপনি একটা বেস করে একটা টোটাল সিস্টেমটাকে যাতে কভার আপ করা যায়, এইভাবে যদি একটা আপনারা যদি ভাবনা ভেবে নেন বা একটা এসআইপি পোর্টফোলিও বানিয়ে নিয়ে সেই এসআইপি পোর্টফোলিওটাকে চালাতে পারেন, তাহলে পরে কিন্তু সব দিক থেকে আপনারা অনেকটাই প্রফিটে যেতে পারবেন। কারণ সেখানে গ্রোথ ওরিয়েন্টেড গল্প থাকবে, সেখানে একটু স্লো যারা গ্রোথ করবে তাদের নেওয়া থাকবে, কিছু একদম কমপ্লিটলি যে সমস্ত স্টকগুলো টার্ন অ্যারাউন্ডের গল্প আসছে তাদের কনসেপ্ট থাকবে, যারা শুধু ডিভিডেন্ড দেবে স্টকে যখন মার্কেটে কারেকশন হবে, যখন তারা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে তাদের লাগবে। অর্থাৎ সবাইকে নিয়ে আর কি এই সিস্টেমটা তৈরি করতে হবে, ডাইভার্সিফাইড পোর্টফোলিও হতে হবে অবশ্যই। তার ফলে কিন্তু আলটিমেটলি আপনারা একটা ভালো জায়গায় কিন্তু তৈরি করতে পারেন। তো এসআইপি ইজ আ মাস্ট। আমার কাছে মনে হয় যে কোনো নতুন যারা একেবারে ছোট, যারা সবেমাত্র আসছেন, তোমরা সহজেই এই পার্টিকুলার মানে স্টক মার্কেট থেকে সারা জীবনের রোজগারটা কিন্তু এসআইপি থেকেই করতে পারো। বিশেষ করে তোমাদের জন্যই আমি এই এতগুলো কথা বললাম, কারণ অনেকেই প্রশ্ন করছেন 22, 23, 24 বছর, 25 বছর, স্যার একটা ছোট ব্যবসা করি, একটা ভবিষ্যতে ইচ্ছা আছে একটা ফ্ল্যাট কিনবো, এইসব ধরনের আমার কাছে হোয়াটসঅ্যাপ আসে। তো আমি প্রথমেই বলি, আগে নিডটাকে কনফার্ম করো যে কতটা তোমার সামনে তোমার একটা প্রজেক্টেড কতটা তুমি টাকা তোমার লাগবে ভবিষ্যতে। তারপরে তোমরা কি করো, তারপরে তোমরা করো সেটাকে কমপ্লিট, কত বছরের একটা পরিকল্পনা করছো সেটাকে ভাবো, এবং তারপরে এসআইপি স্টার্ট করে দাও। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমরা কিন্তু এসআইপি স্টার্ট করো। একটা জিনিস খেয়াল রাখবে যে এসআইপিটা যত তাড়াতাড়ি শুরু করা যাবে এসআইপিটা কিন্তু তত স্ট্রং হবে। বাজার আজকে 26,000-এ আছে, স্যার 26,000-এ ভয় লাগছে, এসআইপি করা যাবে কি? কোনো অসুবিধা নেই, 20,000-এও করবে, 19,000-এও করবে, আবার 35,000-এও তোমার সময়কালের মধ্যে বাজার চলে যাবে, চাপ নেওয়ার কোনো কারণ নেই, অটোমেটিক্যালি যাবে এবং সেই সময় কিন্তু প্রফিট বুকিংও করে ফেলবে সরাসরি। যাই হোক, এসআইপি নিয়ে অনেক কথা বলা হলো, আপনারা যারা এসআইপিতে আগ্রহী তারা শুরু করে দিন। এবার চলে আসছি আমার ক্লাস। অনেকেই প্রশ্ন করছেন, স্যার রিসার্চ অ্যানালিসিসের নেক্সট ক্লাস কবে হবে? নেক্সট ক্লাস এক্ষুনি তো হচ্ছে না, সবই তো শুরু করলাম, গত সপ্তাহের আগের সপ্তাহে শুরু হয়েছে। তো এখন চলুক, তারপরে গিয়ে বলবো, এখন এত তাড়াতাড়ি বলার কিছু নেই। যেটা সামনে আছে সেটা হচ্ছে ডেরিভেটিভের একটা অ্যানাউন্সমেন্ট তো আছে, আপনারা জানেন, এবং ডেরিভেটিভের অ্যানাউন্সমেন্টটা হচ্ছে 19 অক্টোবর। 19 অক্টোবর ডেরিভেটিভের ক্লাস করাচ্ছি, অনলাইন ক্লাস তো বটেই, তার জন্য রেজিস্ট্রেশন চলছে, অনেকটাই হয়ে গেছে, আর কয়েকটা সিট বাকি রয়েছে। তো আপনারা যারা ডেরিভেটিভের জন্য ক্লাস করবেন বলে ঠিক করেছেন, ইমিডিয়েটলি কিন্তু করে ফেলুন। ডেরিভেটিভ ছাড়া স্টক মার্কেটে ট্রেড করা যাবে না, ডেরিভেটিভ ছাড়া স্টক মার্কেটে টিকে থাকা যাবে না। আমার ডেরিভেটিভ গ্রুপগুলো যেগুলো পুরনো গ্রুপ আছে, প্রত্যেকটা গ্রুপের মজা হয় একটা, একটু শেয়ার করে নিই। ধরুন 50 জনের একটা গ্রুপ হলো কি 40 জনের একটা গ্রুপ হলো, আমি যখন ক্লাস শেষ হয় তখনই আমি মোটামুটিভাবে একটা অ্যাজাম্পশন করি যে এই গ্রুপের মধ্যে থেকে কজন বাজারে টিকে থাকবে এবং কজন টিকে থাকবে না। তো অবশ্যই যারা টিকে থাকবেন তাদের সংখ্যাটা কম হয়, এবং মানে খুব সাকসেসফুলি আমি প্রায় ধরুন গোটা 40-50টা গ্রুপ তো দেখলামই, তাতে কিন্তু দেখতে পাচ্ছি যে যাদেরকে ভাবা হয়েছিল টিকে থাকবে তারাই কিন্তু টিকে থাকে। অর্থাৎ যারা পড়াশোনাটা প্রথম থেকে করে তারাই কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে এবং অসাধারণ কল ডেভেলপ করে, অসাধারণ তাদের পজিশনগুলোকে তৈরি করে, স্ট্র্যাটেজিগুলোকে তৈরি করে এবং সেভাবেই কিন্তু এগোয়। এবং তাতে যেটা হয়, রিস্কটা মিনিমাইজ হয়ে যায় এবং প্রফিটটাও কিন্তু অনেকটা দূর। একজন এই মধ্যে আমাকে একজন SMS এসছে, আপনাদের সঙ্গে এটাও শেয়ার করি। আমি ওনাকে ভেবেছিলাম যে উনি বোধহয় মানে একটু ওই হয় না, কিছু কিছু ছাত্র একটুখানি এদিক ওদিক হয়ে যাবে মনে হয়, তা আমি ভেবেছিলাম যে সেই ছেলেটিও আর কি এরকম ধরনের কিছু হবে। তা প্রথম দিন, একদিন দুদিনের পরে মানে ওর কাছে আসলে ডেরিভেটিভ বিষয়টা বা এমনি স্টক মার্কেট বিষয়টাই বড্ড খুব ক্যাজুয়াল বিষয় ছিল। তা ও এখন সব থেকে ভালো কাজ করছে। তা আমি ওকে প্রথম দিন এটা ওটা করে আমি ওকে একদিন ও আমাকে ফোন করেছিল, আমি ওকে বললাম কি, তুমি তো ক্লাস করছো তাই তো, তুমি তো করবে এটা, শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে আমার কথাটা শুনতে হবে আর পড়াশোনা করতে হবে, পারবে তো? তো বললো হ্যাঁ স্যার করবো, চেষ্টা করবো। তো সেদিনকে আমাকে বলতে, স্যার আপনার কাছেই সব কিছু শেখা, আপনার কাছ থেকেই সব কিছু হচ্ছে, এবং আপনাকে জানাই স্যার লাস্ট মাসে আমি এত টাকা রোজগার করেছি এখান থেকে, তো সেটা সবটাই আপনার জন্য, আমার জন্য নয়, তোমার জন্য। তুমি সেদিন থেকে সিরিয়াস হয়েছিলে বলেই কিন্তু আজকে এই বিষয়টা দাঁড়িয়েছে। যাই হোক, তো সিরিয়াসনেস তো খুব দরকার, সিরিয়াসনেস ছাড়া ডেরিভেটিভ শেখা যাবে না।
ডেরিভেটিভে যারা আগ্রহী তারা অবশ্যই আপনারা এখনই যোগাযোগ করতে পারেন। এরপর চলে আসি ডেরিভেটিভ ক্লাব। ডেরিভেটিভ ক্লাব হচ্ছে আমার একটা ক্লাব, তার মধ্যে সমস্ত ম্যাক্সিমামই আমার ছাত্রছাত্রীরা আছেন। ডেরিভেটিভ নিয়ে আলোচনা সপ্তাহে 2 দিন, একটা বুধবার আর একটা শনি রোববারের মধ্যে যে কোনো একটা দিন করি। এখানে আপনাদের সমস্ত রকম কোয়ারিজের উত্তর দেওয়া হয়। নিফটি, ব্যাংক নিফটি সম্পর্কে আমার কি কনসেপ্ট সেটা দেওয়া হয়। 2টো করে কল জেনারেট করা হয়। আর যেটা করা হয় সেটা হচ্ছে মান্থলি একটা স্ট্র্যাটেজি, একটা বা 2টো স্ট্র্যাটেজি দিয়ে দেওয়া হয়, যাতে একটা মোটামুটি রোজগার প্রতি মাসে তৈরি হয়ে যায়। তো এই হচ্ছে ডেরিভেটিভ ক্লাব। যারা ডেরিভেটিভ ক্লাবে যারা আগ্রহী আছেন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর আছে হচ্ছে স্টকে, সুইং স্টকের যে কনসেপ্ট আছে সেটাতে যারা আগ্রহী আছেন তাদের জন্য হচ্ছে একটা ওই ইয়ারলি এবং মান্থলি একটা রেমুনারেশন আছে, সেটাকে দিলে 2টো 4টে করে স্টক সপ্তাহে পাওয়া যায়। মোটামুটি 1 দিন 2 দিন 3 দিনের মধ্যেই টার্গেটটা রিচ করা যায়, না হলে একটু বেশি সময় রাখতে হয়। এই হচ্ছে ব্যাপার। যারা আগ্রহী তারা তার জন্য যোগাযোগ করতে পারেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তার একটা স্ক্রিনশট তুলে পাঠিয়ে আপনারা ডিটেলসটা জানতে পারেন। ডেরিভেটিভ ক্লাবের জন্য এবং এটার জন্য দুটোই আপনারা জানতে পারেন। এটা গেল। আর হচ্ছে নিফটি অপশান, স্টক অপশান, স্টক ফিউচার ইত্যাদি বিষয়, ক্যাশ মার্কেটের বিষয় যারা বিভিন্ন রিকমেন্ডেশন নিতে আগ্রহী তারা তো যোগাযোগ করতেই পারেন। আর আরেকটি সার্ভিস আমি শুরু করেছি গত মাস থেকে, সেটাকে আপনারা অনেকেই জানেন, সেটা OWPS অপশন রাইটার্স পোর্টফোলিও সার্ভিস। একটু যাদের নেটওয়ার্কটা একটু বেশি আর কি, আমি 15 লাখসের মিনিমাম একটা আমি ধার্য করেছি। এটা যাদের আছে তারা এইটা করতে পারেন। এটা বেসিক্যালি সারা মাস ধরেই চলে, বিভিন্ন ধরনের এটার মধ্যে শুধু স্টক অপশন রিলেটেডই কলসগুলো দেওয়া থাকে। এটা নিয়ে আর কি সারা মাস ধরে চলে। তো এটা প্রথম মাস রান করছে, অফিসিয়ালি রান করছে আর কি। তো সেটা হয়ে গেলে নেক্সট মান্থের জন্য আবার যারা আগ্রহী আছেন তারা ইতিমধ্যে যোগাযোগ করা শুরু করেছেন। আমি এক্সপায়ারি টু এক্সপায়ারি এইভাবেই কিন্তু মূল বিষয়টাকে রাখি। 10 জনের বেশি আমার এই ক্যাপাসিটির মধ্যে পড়ে না। তো গেল এইগুলো সমস্ত বিষয়। ক্লাস তো বললাম, ক্লাস হচ্ছে 19শে অক্টোবর শুরু হচ্ছে। এবারে চলে আসি নিফটি নিয়ে। নিফটি 25,000 ভেঙে বন্ধ করেছে। অনেকে ভয়টাই পাচ্ছেন যে বাজারে বোধহয় বিরাট বড় একটা কারেকশন আসছে। আমার মনে হচ্ছে না। একটাই আমার সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আপনাদের লেভেলসগুলো বলি তাহলে আপনাদের সুবিধা হবে। 25,071-এর তলায় নিফটি দুর্বল। 25,071-এর ওপরে যদি নিফটি আপাতত থাকে তাহলে এটা নিয়ে খুব একটা ভাবতে হবে না। 1 নম্বর কথা গেল। পরপর 3টে সাপোর্ট আপনারা একটু খেয়াল রাখবেন, 24,751, 24,170 এবং 23,709। ম্যাক্সিমাম এই অবধি বাজার নামতে পারে, তার বাইরে কিন্তু বাজারে নামার কোনো প্রবাবিলিটি নেই। আরেকটা জায়গা থেকে আমি দুটো ভাবে ভাগ করছি। আরেকটা জায়গা থেকে যে সাপোর্ট লেভেলগুলো এসছে সেগুলো হচ্ছে 25,071, যেটা আপনাদের এক্ষুনি বললাম, 24,930, 24,729 এবং 24,473। এই দুটোর মধ্যে দেখুন 24,729 এবং 24,751-তে দুটো মার্চ করছে। তার মানে হচ্ছে নিফটির এখন মূল সাপোর্টটা কিন্তু এই 729 থেকে 51, অর্থাৎ 730-এর বা 750-এর আশেপাশে আছে, অর্থাৎ এখান থেকে 200 পয়েন্ট নিচে। আপসাইডটা খেয়াল রাখবেন, 25,071-এর ওপরে উঠে গেলেই বাজারের কিন্তু আপাতত খুব একটা সমস্যা আর আসবে না। আপাতত 25,206 একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, 25,417 এবং তারপরে আবার নতুন হাইয়ের দিকে দৌড়াবে। এই দুটো লেভেলগুলো আপনারা একটু খেয়াল করুন যে এই ধরনের বিষয়গুলো কোথায় গিয়ে দাঁড়ায়। ওভারঅল কিন্তু টেকনিক্যালি একটু দুর্বল হয়েছে বাজার। বিশেষ করে যে কটা আমরা ইন্ডিকেটর নিয়ে চলি তাদের মধ্যে সব থেকে বড় যে প্রবলেমটা তৈরি করে সেটা কেটলাস চ্যানেল। কেটলাস চ্যানেলের জায়গাটাই কিন্তু একটুখানি আমরা একটু স্কেপটিক্যাল, যে কেটলাস চ্যানেল কিন্তু খুব একটা ভালো কথা এই মুহূর্তে বলছে না, ডেলি চার্টে অন্তত। তো বাকি ইন্ডিকেটরগুলোর মধ্যে স্টকিস্টিক্সে ক্রসওভার থাকছে, ম্যাকডিতেও খুব একটা সুবিধাজনক জায়গায় নেই, অ্যাডভান্স ডিক্লাইনটা খুবই গন্ডগোলের জায়গায় আছে। এগুলো সব কিছুই কিন্তু যেহেতু বাজারের এখন খারাপ খবর, সবাই মিলে খারাপ হওয়া শুরু করেছে, রেজাল্টগুলো অত্যন্ত খারাপ হচ্ছে, তার ফলে একটা বলতে পারেন একটা জাস্ট রেজাল্টের জন্য বাজার একটুখানি সাময়িক একটু দুর্বল অবস্থায় রয়েছে।
তা রেজাল্ট এরকম হবে তো আমরা তো আশাই করেছিলাম। এটা কি বাজারের কেউ আশা করেনি যে জুন মাসে ফার্স্ট কোয়ার্টারের রেজাল্টটা যখন বেরোবে তখন বাজার একটু লড়বড়ে থাকবে? আমি কিন্তু বহুবার বলেছিলাম, গত বছর থেকে বলছি যে জুন মাসের ফার্স্ট কোয়ার্টারের রেজাল্টটাই কিন্তু আমাদের কাছে মেক অর ব্রেক লেভেল। তা জুন মাসের রেজাল্টগুলো অত্যন্ত খারাপ আসছে, বিশেষ করে আইটি সেক্টরের স্টকগুলোকে নিয়ে তো সত্যি ভাবার আছে। এবং অনেকগুলো স্টক খুব মানে দুর্ধর্ষ সাপোর্টগুলো যেগুলো ছিল সেগুলো ভেঙে টেঙে পড়ে যাচ্ছে। তো এটা নিয়ে আবার কোনো ভাবার কারণ নেই, স্টকগুলো ভীষণ দুর্বল হয়ে গেছে, অতএব মানে টেকনিক্যালি দুর্বল হয়েছে অবশ্যই, ফান্ডামেন্টালি কিন্তু একটা সিজন বা একটা কোয়ার্টারে কোনো রেজাল্ট খারাপ হওয়া এটা কিন্তু একটা বিরাট বড় এফেক্ট, কিন্তু লং টার্ম এফেক্টে কিছু হয় না। তো ভালো স্টক ঠিকঠাক উঠেই আসবে, কাজে ওগুলোতে যারা ইনভেস্টেড আছেন তারা ইনভেস্টেড থাকবেন, যারা নিচের দিকে অ্যাকুমুলেশন করতে চাইছেন তারা অ্যাকুমুলেট করবেন। এটা খুব নর্মাল, এটার মধ্যে খুব একটা যে বিরাট কিছু আছে সেটা নয়। এটা অর্থাৎ এইসব কারেকশনগুলো ইটস ওকে, মানে এগুলো আমরা নিতে পারি আর কি, এই জন্যই বললাম। তো গেল তাহলে নিফটি সম্পর্কে আপনাদের মোটামুটিভাবে একটা আইডিয়া দিয়ে দেওয়া হলো। নিফটি আপাতত শর্ট টার্মে একটু দুর্বল, কিন্তু নিচের দিকে সাপোর্টগুলো যতক্ষণ পর্যন্ত বললাম 24,750 লেভেলে যতক্ষণ পর্যন্ত না এটাকে ক্রস করছে ততক্ষণ পর্যন্ত এক্ষুনি কোনো অবস্থাতেই খারাপ হবার কোনো কারণ নেই। এবার চলে আসছি ব্যাংক নিফটি। ব্যাংক নিফটিতে আপাতত যেটা হয়েছে সেটা হচ্ছে 56,283-তে দাঁড়িয়ে আছে, 55,250 অব্দি নামতে পারে, তারপরের সাপোর্ট 53,900, তারপরের সাপোর্ট 52,744। ব্যাংক নিফটি কিন্তু নিফটির মতো অতটা আমি দুর্বলতা দেখছি না। ব্যাংক নিফটিতে বোথ সাইডে যথেষ্ট পরিমাণে বিল্ড আপ আছে এবং সেগুলো কিন্তু তৈরি হয়ে যাবে, কারণ আপ মুভমেন্ট একটা রেঞ্জ বাউন্ড বাজারে কিন্তু একটা থাকার সম্ভাবনা ব্যাংক নিফটিতেও আছে, নিফটিতেও তাই। নিফটিতে খুব বড় একটা যে বিরাট মুভমেন্ট এখান থেকে আপসাইড বা ডাউন সাইডে বিশাল মুভমেন্ট আছে তার কিন্তু মনে হচ্ছে না, যদি না আবার কেউ আবার যুদ্ধ লাগিয়ে এখানে যুদ্ধ লাগালেও তার এফেক্টটা তো বেশি দিন থাকে না। তো যাই হোক, কেন কারণ যুদ্ধের অবস্থা খুব সঙ্গীন, মানে বিভিন্ন দেশে কে যে কার সঙ্গে যুদ্ধ করছে এখন বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে। এটা মানে কবে যে কি খবর আসে কেউই বলতে পারছে না, ভূমিকম্পের মতো অবস্থা আর কি। মানে কখন রাশিয়ার সঙ্গে, এখন তো দেখছি রাশিয়ার সঙ্গে আবার আমেরিকা নাকি নানানভাবে তারা ট্রেড এম্বার্গো করে টুরে ইত্যাদি করে, ইন্ডিয়া কেন রাশিয়ার থেকে তেল কিনেছে ইত্যাদি কিনেছে, এই নিয়েও আবার দেখি আবার কথাবার্তা উঠা শুরু করেছে। মানে যে যেখান থেকে পাচ্ছে যা পাচ্ছে, যেখান থেকে যার কিছু বেনিফিট আসবে। তাইওয়ানে আবার দেখলাম আবার একটা ডেভেলপমেন্ট হচ্ছে, সেটাও একটা অসাধারণ ডেভেলপমেন্ট তাইওয়ানের। তো যাই হোক, সে সমস্ত কথা অন্যদিন হবে, আবার সেটা যদি কোনোদিন একটা স্কোপ তৈরি হয়। মানে জিওপলিটিক্যাল ক্রাইসিসটা এখন মূল ক্রাইসিস হয়ে গেছে, মানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা এখন জিওপলিটিক্যাল ক্রাইসিসের সাথে এত ওতপ্রোতভাবে যুক্ত হয়ে পড়েছে, তার ফলে হচ্ছে কি মানে কখনোই কাউকে ছেড়ে দিয়ে আমরা এগোতে পারছি না, এটা একটা সমস্যা হয়ে যাচ্ছে। এবং আমরা এবার চলে আসছি হচ্ছে আজকে 3টে স্টক আমার পোর্টফোলিওতে ফার্স্ট স্টক হচ্ছে বামাল লরি। এই পোর্টফোলিও কিন্তু কমপ্লিটলি আমার জন্যই আমি তৈরি করি, আমি এই স্টকগুলো জাস্ট আপনাদের সাথে শেয়ার করি। এখানে স্টপ লস টার্গেট সব আমারই থাকবে। বামাল লরি, সুন্দরম ফাইন্যান্স এবং হচ্ছে গডফ্রে ফিলিপস, এই 3টি স্টক আমার টেকনিক্যালি খুব ভালো লাগছে। এগুলো সব কিছু টেকনিক্যাল স্টক, কখনোই আমটার সঙ্গে কোনো ফান্ডামেন্টাল রিলেশন নেই। তো এটা আমি আমার পোর্টফোলিওতে 2 সপ্তাহের জন্য নেব, তারপরে আবার দেখা হবে নতুন ইস্যুতে। সকলে খুব ভালো থাকবেন এবং জুন মাসের রেজাল্টটা দেখুন না, তারপরে কি হয়, তারপরে বাজার ঠিকঠাকই থাকবে। নমস্কার।